আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে দশম শ্রেণীর আর একটা গল্প পড়ব। মমতাদি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে চলো আমরা গল্পের মূল বিষয়বস্তুটা আগে পড়ি, তারপর মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা জানবো। আমরা পুরো গল্পটা রিডিংয়ে যাব না, যেহেতু এটা গল্প, রিডিংয়ে না গেলেও হবে। মোটামুটি গল্পটা আলোচনা করে দিলে তোমরা পারবা। আর আমি এখানে অনুধাবনমূলক প্রশ্নগুলো বলবো, তোমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো শিখে ফেললে ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। যতটুকু আমি পারি সহযোগিতা করব, ঠিক আছে? তাহলে আমরা আগে মমতাদি গল্পটার মূল বিষয়বস্তু সম্পর্কে একটু ধারণা নিই। এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ গ্রন্থের অন্তর্ভুক্ত। সরীসৃপ নামে একটা গ্রন্থ ছিল, সেটা হচ্ছে 1939 সালে হয়তো প্রকাশিত হয়েছে। এটা ওই গল্পেরই একটা অংশ। এই গল্পে লেখক গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি আমাদের যে মানবিক আচরণ করা দরকার সেটা কিন্তু আমাদেরকে শিখিয়েছে। আমরা আমাদের যে গৃহকর্মী রাখি বাসায় কাজ করার জন্য, তাদের সঙ্গে কিন্তু আমরা ভালো আচরণ করি না। লেখক কিন্তু আমাদের এখানে এটাই শিখিয়েছে যে গৃহকর্মী যারা, আমরাও যেমন মানুষ, তারাও সেরকম মানুষ। আমার বিপদে যে আমাকে সাহায্য সহযোগিতা করছে, তাকে যদি আমি ভালোবাসতে না পারলাম, তাকে যদি আমার সমমর্যাদা আমি তাকে না দিতে পারলাম, তাহলে তো আর আমি মানুষ হিসেবে গণ্য হতে পারবো না। সেটাই কিন্তু লেখক এই মমতাদি গল্পের মধ্যে ফুটিয়ে তুলেছে। এখানে মমতাদি তার স্বামী চাকরি চলে যাওয়ার কারণে সে খুব উচ্চ বংশেরও না, আবার খুব নিম্ন বংশেরও না, সে মধ্যবিত্ত ঘরের একজন নারী। তো স্বামীর চাকরি চলে যাওয়ার পরে নিজের আত্মসম্ভ্রম, লজ্জা সব বিসর্জন দিয়ে সে কী করেছে, কাজ নিয়েছে একজনের বাসায়। তো সেখানে কাজ নেওয়ার পরে তাদের কাছ থেকে ভালো আচরণ পেয়েছিল, ভালোবাসা পেয়েছিল বলেই কিন্তু সে কাজ ছেড়ে দেয় নাই, কাজে সে টিকে ছিল, থাকতে চেয়েছে সে ওইখানে। যদি তাকে ভালোবাসা না দেওয়া হতো তাহলে কিন্তু সে ওখানে থাকতো না। কারণ প্রত্যেকটা মানুষেরই একটা আত্মসম্মান বোধ আছে, সেটাই লেখক এই গল্পের মধ্যে তুলে ধরেছে যে আমাদের কি করতে হবে, গৃহকর্মে যারা নিয়োজিত আছে তাদের প্রতি মানবিক আচরণের দিকটি আমাদের ঠিক করতে হবে। এখানে মানবিক আচরণের দিকটিকে প্রাধান্য দিয়েছে লেখক। স্কুল পড়ুয়া একটা ছেলে যখন তার বাড়িতে এসে দেখে মমতাদি নামে এক গৃহকর্মী তাকে কাজে রাখা হয়েছে, সে তাকে দেখে আনন্দ পায়, আনন্দ প্রকাশ করে। এটাই কিন্তু আসলে লেখকের ছোটবেলার গল্পটা, কাহিনীটা লেখক এখানে তুলে ধরেছে। তাকে নিজের বাসায় একজন বলে ভাবতে শুরু করে ছেলেটি। মমতাদির সংসারের অভাব আছে বলেই মর্যাদা সম্পন্ন ঘরের নারী হয়েও তাকে কি করতে হয়েছে, অপরের বাড়িতে কাজ নিতে হয়েছে। এই আত্মমর্যাদা বোধ তার সবসময় সমুন্নত ছিল। সে যে একটা ভালো ঘরের মেয়ে, এই আত্মমর্যাদা বোধ তার ভিতরে কাজ করতো, সে বুঝতো। কিন্তু সে সংসারের অভাব অনটন, স্বামীর চাকরি চলে গেছে, এই কারণে সে কী করেছিল, মানুষের বাসায় কাজ নিয়েছিল। সে নিজে যেমন আদর ও সম্মান প্রত্যাশী ছিল, তেমনি সে অন্যকে স্নেহ এবং ভালোবাসা দেওয়ার ক্ষেত্রে তার কোনো দ্বিধা ছিল না, কার্পণ্য ছিল না। নিজেও যেমন যেহেতু যে আমাকে সবাই সম্মান করবে, সে মানুষকে সম্মান করতো, ভালোবাসত। স্কুল পড়ুয়া ছেলেটি তাই মমতাদির কাছে ছোট ভাইয়ের মর্যাদা লাভ করে। স্কুল পড়ুয়া ছেলেটার সাথে মমতাদির একটা ভাই বোনের সম্পর্ক তৈরি হয়ে যায়। তাকে নিজ বাসায় নিয়ে গিয়ে যথাসামান্য আপ্যায়ন করে মমতাদি। মমতাদের যেরকম আছে সেরকম দিয়েই ছেলেটাকে আপ্যায়ন করে। সম্মান ও সহমর্মিতা নিয়ে মমতাদির পাশেও দাঁড়ায় স্কুল পড়ুয়া ওই ছেলে এবং তার পরিবার। প্রকৃতপক্ষে আমাদের গৃহকর্মে যারা সহায়তা করেন তাদের সাথে আমাদের কী করতে হবে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। তাদের আত্মসম্মানের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, তাদের আত্মসম্মান দিতে হবে। আমি যদি তাকে সম্মান না দিই, ভালো না বাসি, সেও কিন্তু আমাকে সম্মান দিবে না, ভালোবাসবে না। আমি যা খাবো সেটা যদি তাকে খেতে না দিতে পারি, তাহলে কিন্তু আমার ভিতরে কোনো মনুষ্যত্ব বা মানুষ হিসেবে আমি গণ্য হলাম না। এই বোধটাকেই কিন্তু লেখক এই গল্পের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছে। তাহলে মোটামুটি আমরা গল্পের মূল বিষয়বস্তু সম্পর্কে জানতে পারলাম মমতাদির। এখন আমরা মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে পড়ব। যেহেতু আমাদের নৈবিত্তিক আসে বা আমাদের বহু নির্বাচনী প্রশ্ন, আবার আমাদের সৃজনশীলের যে জ্ঞানের উত্তর, এগুলো থেকে আসে, এই জন্য আমাদের এটা পড়তে হবে, যেহেতু আমাদের পড়ার পদ্ধতিতে এই নিয়মটা আছে। বলছে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1908 সালে। তিনি বিহারের সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন।
তার আসল নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এই মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার পিতা হচ্ছে হরিহর বন্দ্যোপাধ্যায়, মাতা হচ্ছে নীরদা সুন্দরী দেবী। তার মাতার নাম হচ্ছে নীরদা সুন্দরী দেবী, পিতা হচ্ছে হরিহর বন্দ্যোপাধ্যায়। তার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুর অঞ্চলের মালবদিয়া গ্রাম এবং মায়ের বাড়ি একই অঞ্চলের গাওদিয়া গ্রাম। এই যে বিক্রমপুর, মুন্সিগঞ্জের বিক্রমপুর অঞ্চল মানে কি আমাদের ঢাকার মধ্যেই, মুন্সিগঞ্জ বিক্রমপুর আমাদের ঢাকার মধ্যেই। 1926 সালে তিনি মেদিনীপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন এবং 1928 সালে বাঁকুড়া ওয়েসলিও মিশন কলেজ থেকে আইএ পাস করেন। আইএ বলতে আমরা এইচএসসি বুঝি। তারপর তিনি গণিতে অনার্স নিয়ে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএসসি ক্লাসে ভর্তি হন। গণিতে লেখাপড়া করে এত সুন্দর গল্প লেখে, তাহলে চিন্তা করো আগের দিনের মানুষ কত গুণী ছিল। বন্ধুদের সঙ্গে বাজি ধরে অতসী মামি নামক গল্প বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হলে লেখক হিসেবে তার নিয়তি নির্ধারিত হয়ে যায়। বন্ধুদের সাথে বাজি ধরে অতসী মামি নামক একটা গল্প একটা বিচিত্রা নামক একটা পত্রিকা ছিল, তখন ওই পত্রিকায় সে প্রকাশ করে এবং এতে কি করে, সে সফলতা অর্জন করে এবং সেখান থেকে তার লেখক হিসেবে পরিচয় হয়ে যায়। মাত্র 21 বছর বয়সে তার বিখ্যাত কাব্য দিবারাত্রির কাব্য রচনা করেন তিনি। মাত্র 21 বছর বয়সে লেখালেখিকে জীবনের একমাত্র অবলম্বন হিসেবে তিনি গ্রহণ করে নেন। তার লেখার উল্লেখযোগ্য লেখার মধ্যে পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, এগুলো কি কথা সাহিত্যের সিংহাসনে আরোহণ করেছে, তার মানে কি খুব উঁচু মর্যাদা লাভ করেছে। 50টিরও অধিক উপন্যাস তিনি রচনা করেছেন। এর মধ্যে জননী, চিহ্ন, শহরতলি, অহিংস, চতুষ্কোণ ইত্যাদি তার উল্লেখযোগ্য উপন্যাস। 1956 সালে 3রা ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তাহলে আমরা মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে তথ্যগুলো বেশি বেশি করে পড়ব সেটা হচ্ছে ওনার জন্ম, ওনার মৃত্যু, বাবা মায়ের নাম, তারপরে অতসী মামি নামক যে গল্পটা সেটা কোন পত্রিকায় প্রকাশিত হয়, তার লেখক হিসেবে পরিচয় হয় কিসের মধ্য দিয়ে, তারপর কত বছর বয়সে তিনি দিবারাত্রির কাব্য রচনা করেন, তারপর পদ্মা নদীর মাঝি তার কিন্তু বিখ্যাত উপন্যাস, বিখ্যাত এই যে বলছে সিংহাসনে আরোহণ করেছে। সিংহাসনে কারা থাকে? রাজারা থাকে। তাহলে তার লেখা ওই রাজাদের সিংহাসনে আরোহণ করেছে এবং তিনি 50টিরও বেশি উপন্যাস রচনা করেছেন। ঠিক আছে, এই তথ্যগুলো তোমাদেরকে বেশি ভালো করে পড়তে হবে। এখানে রিডিংটা আমি পড়বো না, আমি শুধু তোমাদের অনুধাবনমূলক প্রশ্নগুলো বলছি। অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমরা দাগিয়ে নাও এবং এগুলো পড়বা, ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবা। প্রথম প্রশ্ন হচ্ছে প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে। এটা হচ্ছে অনুধাবন। প্রাণপণ চেষ্টায় প্রথম প্যারা বাদ দিয়ে দ্বিতীয় প্যারার প্রথম লাইন, প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে। তারপরে দেখো বলছে পার্টটা বিবর্ণ লাল, এটা জ্ঞানমূলকে আসে। তৃতীয় প্যারাই বয়স হবে কত? বছর 23। তুমি যদি লেখো 23 বছর তাহলে কিন্তু হবে না, পরীক্ষায় বছর 23ই লিখতে হবে। তার মানে সঠিক জানা ছিল না, 22ও হতে পারে 23ও হতে পারে, এই জন্য বছর 23 দিয়েছে। ঈষৎ বিশীর্ণ মুখে গাঢ় শ্রান্তির ছায়া, এই লাইনটাও অনুধাবন। ঈষৎ বিশীর্ণ মুখে গাঢ় শ্রান্তির ছায়া। তারপরে দেখো পরের প্যারায় সে চমক ও লালিমার বার্তা বোধ হয় মার হৃদয়ে পৌঁছলো। আমি এগুলো জ্ঞানের উত্তর সহ তোমাদেরকে দিয়ে দিব, স্ক্রিনে দেখবা জ্ঞানের উত্তর সহ দিয়ে দিয়েছি, এটা ভালো করে তোমরা তুলে নিবা, তাহলে ইনশাল্লাহ পারবা। আমি রিডিংটা নিয়ে আলোচনা করছি না, কারণ আমি এটার গল্পটা আগে তোমাদের বলে দিয়েছি। সে একটা সম্ভ্রান্ত, খুব উচ্চ সম্ভ্রান্ত না কিন্তু তারপরে সম্ভ্রান্ত ঘরের মেয়ে, স্বামীর চাকরি চলে যাবে এবং পারিবারিক অভাব অনটনের কারণে সে মানুষের বাসায় লজ্জা সম্ভ্রম ভেঙে কাজ দিয়েছিল। সেটার ঘটনাটাই এই গল্পের মধ্যে লেখক তুলে ধরেছে এবং সেটা লেখকদের বাড়িতেই ছোটবেলার ঘটনাটা লেখকের গল্প আকারে লেখক প্রকাশ করেছে। এরপরে বলছে দেখো আমাদের বাড়ি থেকে খানিক দূরে জীবনময়ের গলি, 27 নম্বর বাড়ির একতলায় সে থাকে। তাহলে মমতাদি কোথায় থাকে সেটাও কিন্তু পরীক্ষায় আসে। 27 নম্বর বাড়ির একতলায়, কোন গলি? জীবনময়ের গলি। এগুলো কিন্তু আমি যেগুলো বলে দিচ্ছি এগুলো কিন্তু ভালো করে পড়বা। এরপরে 105 পৃষ্ঠায় দেখো সে তাই পর্দাপথা ঠেলে উপার্জনের জন্য বাইরে এসেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি, লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সে তাই পর্দাপথা ঠেলে উপার্জনের জন্য বাইরে এসেছে।
তার মাইনে কত ঠিক হলো, সে যে কাজ নিতে আসলো মাইনে ঠিক হলো 15 টাকা। এটা মাইনে 15 টাকা দেওয়াতে তার মুখ মানে কৃতজ্ঞতায় ভরে উঠেছিল, সে আনন্দে কৃতজ্ঞতায় তার মুখ সে ভরে মানে মুখ দেখেই কৃতজ্ঞতা দেখেই বুঝে ফেলেছিল যে সে খুব খুশি হয়েছে। এরপরে দেখো 4 নম্বর পাড়ায় আমার তুচ্ছ করে দিয়ে চলে গেল। মমতাদি প্রথম দিন লেখকের সঙ্গে কিন্তু এরকম সুসম্পর্ক গড়ে তোলেনি, কারণ সে কাজ নিয়েছে ওই বাসার ছেলে লেখক, তার মা কিভাবে নেবে, তার ছেলের সঙ্গে আমি মিশবো, কথা বলবো, এই জন্য প্রথম দিনই কিন্তু তার সঙ্গে সে ভালো আচরণ করা বা গল্প করা বা কথা বলা এগুলো করে নাই। সে কী করলো, লেখককে অ্যাভয়েড করে সে তুচ্ছ করে দিয়ে চলে গেল। সেটাই বলছে আমায় তুচ্ছ করে দিয়ে সে চলে গেল। এরপরে বলছে রাধুনী পদপ্রার্থিনী। শুনে খুশি হলাম, রাধুনী পদপ্রার্থিনী স্নেহ সেদিন অমন কাম্য মনে হয়েছিল, কেন বলতে পারিনি। এই যে রাধুনী পদপ্রার্থিনী, এটার অর্থ জ্ঞানে উত্তরে আসে, মানে জ্ঞানমূলক প্রশ্নে আসে, এটা অর্থটা শিখে ফেলবা। তো পরদিন সে কাজে এলো, নীরবতা নতমুখে কাজ করছে, সে উপদেশ পালন করলো, যা যা বললো লেখকের মা সেভাবে সে কাজ করে গেল, মানে কোনো কথা প্রশ্ন করলো না, নিজের মতো কাজ করে গেল। তার ভিতরে খুব মানে আড়ম্বরপূর্ণ আয়োজন ছিল তা না, সে তার কাজের একটা ধারাবাহিকতা ছিল এবং খুব সুন্দর করে সেসব কাজ সম্পন্ন করলো। এবং তার কাজের ক্ষিপ্রতা দেখে লেখকের মা কী করলো, খুব খুশি হলো। খুব সুন্দর করে গুছিয়ে কাজ করে, আপন মনে কাজ করে, কথা বেশি বলে না, এই জন্য সে খুব খুশি হলো। এই জন্য এখানে বলছে দেখো শেষের প্যারার আগের প্যারা, সে যেন ছায়াময়ী মানবী, ছায়ার মতোই ম্লানিমার ঐশ্বর্য মহিয়সী। এটা হচ্ছে অনুধাবন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অনুধাবনটা শিখবা। সেজন্য ছায়াময়ী মানবী মানে লেখক এটা মমতাদি সম্পর্কে বলেছে। কেন বলেছে উপরের অংশটুকু রিডিং পড়লে আমরা বুঝে ফেলবো, তারপরে আমি জ্ঞানের উত্তরটা দিয়ে দিব তোমাদের স্ক্রিনে দেখবো, জ্ঞানের উত্তর আমি দিয়ে দিয়েছি, অনুধাবনগুলোর জ্ঞানের উত্তর দিয়ে দিব। এরপরে দেখো একটা লাইন আছে 106 পৃষ্ঠায় 3 নম্বর প্যারায়, ভর্ৎসনা নয় আবেদন, এটা জ্ঞানে আসে। অপ্রতিভ একটা শব্দ আছে দেখো 4-5 লাইন নিচে, অপ্রতিভ হলাম মানে অপ্রস্তুত, এটা জ্ঞানমূলক আসে। তারপরে দেখো লেখকের মা ছেলের সাথে মিশতে দিল, কথা বলতে দিল, মানে নিজের মতো করে তাকে খুব একটা সম্মান দিয়ে বাড়িতে রাখলো, বিধায় সে কী করলো, এই বাড়িতে কাজে টিকে গেল। যদি লেখকের মা খারাপ আচরণ করতো তাহলে কিন্তু সে কাজ করতো না, চলে যেত, বাড়ি ছেড়ে কাজ ছেড়ে চলে যেত সে, কারণ সে তো ভালো ঘরের মেয়ে, বিপদে পড়ে সে কাজ করতে এসেছে। তারপর বলতেছে তার দু চোখ দিয়ে দুফোঁটা দুর্বোধ্য রহস্য টপ টপ করে ঝরে পড়লো। ঘটনাটা হচ্ছে এখানে পরদিন সে আর আসতো না, 15 টাকার খাতিরেও না, স্বামী পুত্রের অনাহারে তাড়াতেও না। মা হাসলেন, বললেন ওই রকমই সারাদিন বকবক করে, বেশি আশকারা দিও না, জ্বালিয়ে মারবে। লেখকের ঘটনার সাথে এখানে কিছু কথা আছে, যে লেখক সে রান্নাঘরে কাজ করছিল, তো লেখক রান্নাঘরে আসে, তার সঙ্গে কথোপকথন হয়। লেখক সে অনেকগুলো মিষ্টি খেয়ে ফেলে, লেখক মমতাদি নিষেধ করে যে এত মিষ্টি একসঙ্গে খেলে শরীর খারাপ হবে। তো লেখক তো তখন ছোট থাকে, মমতাদিকে জড়িয়ে ধরে যে আমাকে এত সুন্দর করে উপদেশ দিচ্ছে। তো পিছন থেকে লেখকের মা আসে, এসে দেখে, তো তখন মমতাদি তাড়াতাড়ি করে তাকে সরিয়ে দেয়, ভাবে যে মা কি ভাববে, ছেলে আমাকে এভাবে ধরেছে, আমি তো কাজের মেয়ে বাড়ি। তো লেখকের মা এটা খুব সুন্দরভাবে গ্রহণ করলো, খুব সুন্দরভাবে গ্রহণ করাতে কি হলো, মমতাদি খুব খুশি হলো এবং এই বাড়িতে সে কাজে টিকে গেল। এই জন্য বলছে যে তুমি ওকে বেশি আশকারা দিও না, এরকম জ্বালায়, হ্যাঁ ও বকবক করে, বেশি কথা বলে। লেখক চলে যাওয়ার পরে তার মা বলছে, এই কথা শোনার পরে মমতাদি এত খুশি হলো যে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে গেল। ভালো লাগলো তার, যে তাকে অপমান করলো না, সুন্দর করে তার সঙ্গে কথা বললো। মা অপমান করলে তার চোখ হয়তো শুকনোই থাকতো, সামনে চোখে জল ফেললো, সে সম্মানের আগাগোড়া করুণা ও দয়া মাখা ছিল, সেটা বোধ হয় তার সইল না। 3-4 দিন পর তার গালে 3-4টা দাগ দেখতে পেলাম। লেখক বলতেছে 3-4 দিন পরে তার গালে 3-4টা দাগ দেখতে পেলাম। আমরা থাপ্পড় দিলে গালে দাগ পড়ে যায় না, মনে হয় আঙ্গুলের ছাপ। মাস্টারের চর খেয়ে একদিন অবনীর গালে এরকম দাগ হয়েছিল। আমি ব্যস্ত হয়ে প্রশ্ন করলাম, তোমার গালে আঙ্গুলের দাগ কেন, কে চর মেরেছে? মমতার দিকে জিজ্ঞাসা করছে, তোমার গালে আঙ্গুলের দাগ কেন, তোমাকে কে চর মেরেছে? তো এটা শোনার পরে মমতাদি লজ্জা পেল,
সে বললো যে গালে মশা বসেছিল, আমি মারতে যেয়ে গালে দাগ পড়ে গেছে। তো এটা লেখক আর কি বিশ্বাস করলো না। একজন মানুষের 18 মানে সত্য কথা মিথ্যা কথা কিন্তু বোঝা যায়, একজন ছোট হলেও কিন্তু সেগুলো বুঝতে পারে। তো বিবর্ণ গালে 3টা রক্তবর্ণ দাগ দেখতে দেখতে আমার মন খারাপ হয়ে গেল। আমি গালে হাত বুলিয়ে দিতে গেলাম, কিন্তু সে আমার হাতটা টেনে বুকে চেপে ধরলো, চুপি চুপি বলল, কারো কাছে যা পাইনি তুমি তা দেবে কেন? তার মানে কি, লেখক তাকে যে ভালোবাসে, একজন মেরেছে তাকে গালে হাত দিয়ে বুঝাতে চাইলো যে ইশকে মেরেছে, কেন মেরেছে। তো লেখিক মমতাদি তখন এটা আর কি বললো যে কেউ আমাকে এভাবে বলে না, যারা কেউ আমাকে এইভাবে দিতে চায় না ভালোবাসা, তুমি কেন আমাকে এইভাবে দিচ্ছ? তারপরে দেখো কি হলো, এ প্রশ্নের জবাব পেলাম না। আমি অবাক হয়ে বললাম, কি দিলাম আমি? হঠাৎ সে তরকারি নামাতে ভারী ব্যস্ত হয়ে পড়লো। পিড়িতে বসা মাত্র খোপা খুলে পিঠ ভাসিয়ে এক রাশি চুল মেঝে পর্যন্ত ছড়িয়ে পড়লো। একটা অন্ধকার রহস্যের আড়ালে সে নিজেকে লুকিয়ে ফেললো। এটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন। এই যে বিবর্ণ গালে 3টি রক্তবর্ণ দাগ, এটা অনুধাবনমূলক প্রশ্ন। এখন যে লাইনটা পড়লাম এটা অনুধাবনমূলক প্রশ্ন। তারপরে বলছে যে কারো কাছে যা পাইনি তুমি তা দেবে কেন? বুদ্ধির পরিমাণের তুলনায় এর চেয়ে বড় রহস্য আমার জীবনে কখনো দেখা দেয়নি। ভেবেচিন্তে আমি তার চুলগুলো নিয়ে বেনি পাকানোর চেষ্টা করতে আরম্ভ করলাম। আমার আশা পূর্ণ হলো। সে মুখ ফিরিয়ে হেসে রহস্যের ঘুমটা খুলে সহজ মানুষ হয়ে গেল। আমার এই ভালোবাসা দেওয়া দেখে সে কি করলো, যে মুখ লুকিয়েছিল সেটা সে সহজ মানুষ হয়ে গেল। তারপর বলছে যে বিকেলে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার বরের চাকরি হলে কি তুমি কি করবে? তুমি কি করবে বলো, হরির লুট দেবে নাকি নাকি তোমার সন্দেশ খাওয়াবো? এখানে হরির লুট অর্থ তোমরা শব্দার্থে পেয়ে যাবা, এটা জ্ঞানমূলকে আসে। তারপরে দেখো বলছে যে আর একটা লাইন 108 পৃষ্ঠা শেষের দিকে, গুরু নিন্দা বাঁচাতে মিথ্যে বললে গুরু নিন্দা মহাপাপ, মিথ্যা বলা মহাপাপ। ওই যে গালে যে মা মেরেছে সেটা নিয়েও তো স্বীকার করে নাই। আবার স্বামী চাকরি হলে কি করবে, সে কাজ করবে না, ছেড়ে চলে যাবে, এটা নিয়েও সে একটা রহস্য রাখলো, এটা বললো না। তো সেই সুবাদে আর কি আচমকা বললাম, মিথ্যা বললে কি হয় খোকা, মিথ্যা বললে কি হয় জানতাম, বললাম পাপ হয়। লেখক বলছে, আমি বললাম যখন মিথ্যা বলে কেউ তখন পাপ হয়। গুরু নিন্দা বাঁচাতে মিথ্যা বললে, তোমার যে গুরু তার নিন্দা বাঁচাতে তুমি মিথ্যা বললে, গুরু নিন্দা পাপ, মিথ্যা বলাও পাপ। গুরুকে নিন্দা করাও পাপ, মিথ্যা বলাও পাপ। গুরুকে নিন্দা করা যাবে না, গুরু যেমনই হোক তাকে নিন্দা করা যাবে না। আচ্ছা যাই হোক, এরপরে একদিন স্কুল থেকে ফেরার পথে সে কী করলো, মমতাদির সঙ্গে রাস্তায় দেখা হলো। সে মমতাদির বাড়ি যাবে। মমতাদি সেই যেখানে থাকে পরিবেশটা এরকম ভালো না, নোংরা পরিবেশ, তার মধ্যে দিয়ে লেখককে সে নিয়ে গেল। লেখক বলছে, মনে হচ্ছে যে আমি পাতালে চলে যাচ্ছি। তার লেখাটা মানে এরকম হয়েছে, এখানে সে বলল মনে হচ্ছে পাতালে চলেছ না, মানে একটা দূষিত চাপা গন্ধ, আবর্জনা, বাড়ির যাওয়ার রাস্তাটার পরিবেশের বর্ণনা দিচ্ছে। তারপর ঘরে নিয়ে যে বসালো, ওখানে মমতাদির ঘরের বর্ণনা দেওয়া হয়েছে, ঘরটা কেমন ছিল, ঘরে কি কি জিনিস ছিল, এগুলো একটু ভালো করে পড়বো। মমতাদির ঘরের বর্ণনাও কিন্তু অনেক সময় আসে। শ্রীহীনতার জন্য সযত্নে গুছিয়ে রাখা সত্ত্বেও মনে হচ্ছে বিশৃঙ্খলতার অন্ত নেই। তার মানে ঘরের মধ্যে মমতাদি ভালো করে জিনিসপত্র গুছিয়ে রেখেছে, কিন্তু একটা সম্ভ্রান্ত বাড়ির ছেলে এ বাসায় এসে কি তার ওই ঘর গুছানো বা এরকম ঘর ভালো লাগে? এই জন্য বলতেছে শ্রীহীন জিনিস, সব কম দামি শ্রীহীন জিনিস। শ্রীহীনতার জন্য যত্ন করে গুছিয়ে রাখলেও দেখতে ওইরকম শৃঙ্খল মনে হচ্ছে না, বিশৃঙ্খলই মনে হচ্ছে। তারপরে ঘরের মধ্যে কি কি ছিল এগুলো পড়বা, এগুলো থেকে প্রশ্ন আসে। এরপরে একটা শব্দ আছে দেখো শেষের দিকে, সন্তপর্ণে। তারপরে মমতাদি লেখককে এখানে লেবু খেতে দিল। তারপরে বলল যে আমি লেবু খেলাম। সে চুপ করে খাওয়া দাওয়া সেরে, মুড়ি ছাড়া ঘরে কিছু নেই, দোকানের বিষও দেবো না, একটা লেবু খাওয়াতে আমি তোমাকে ডেকে আনলাম। আমি বললাম আমার আর একটা লেবু খাবো দিদি। সে এসে বললো লেবু দিল, বললো কৃতার্থ হলাম, মানে মমতা দিয়েও খুশি হলো, আর একটা লেবু চেয়ে খেয়েছে, আপন মনে করেছে, সবাই যদি তোমার মতো ভালোবাসতো, এই কথা বললো। তাহলে দেখো এখানে আমরা পর্দাপ্রথার ঠেলে একটা মেয়ে কীভাবে তার পরিবারকে রক্ষা করার জন্য, তার ফ্যামিলিকে রক্ষা করার জন্য আত্মসম্ভ্রম লজ্জা সব ছেড়ে দিয়ে কাজে যায়, সেটা সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। শেষে দেখো একদম শেষের দিকে বলছে ঘরে আলো বাতাসের দীনতা ছিল। আলো বাতাস তেমন ছিল না, অল্প স্বল্প ছিল। এখানে মমতাদির ছেলের কথা বলেছে, মমতাদির ছেলে অসুস্থ ঘরের মধ্যে। খানিক পরে সে আমার বাইরের রোয়াকে মাদুর পেতে বসালো, কথা বলার সঙ্গে
সংসারে কয়েকটা কাজ করে নিল, ঘর ঝাড় দিল, কড়াই মাজলো, পানি তুললো, তারপর মশলা বাটলো, হঠাৎ সে বললো তুমি বাড়ি যাও, তোমার খিদে পেয়েছে। হ্যাঁ, লেখকে বলল যে সেই সংসারে কাজ সারতে সারতে অনেক কথাবার্তা বললো, এরপর বললো তুমি বাড়ি যাও, তোমার খিদে পেয়েছে। কারণ মমতা দি তো তাকে ওরকম ভালো কিছু খেতে দিতে পারেনি। স্কুল থেকে আসার পরে তো সাধারণত বাচ্চারা একটু খাওয়া দাওয়া করে, সে তো শুধু লেবু খেতে দিতে পেরেছে, আর তো তার ঘরে খাবার দেওয়ার মতো কিছু নেই। তাহলে দেখো এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? এই গল্পটা থেকে আমরা শিখলাম যে মানুষের প্রতি মানবিক আচরণ করতে হবে। সে আমার বাসায় কাজ করে বলে, গৃহকর্মী কাজে নিয়োজিত আছে বলে তার সঙ্গে আমি খারাপ আচরণ করবো বা খারাপ ব্যবহার করবো, এটা করা ঠিক হবে না। এটাই আমরা এই গল্প থেকে শিখলাম। তার মানে কি, আত্মসম্মানবোধ প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। এই গল্পগুলো সহজ, এই জন্য আমি ফুল রিডিং আলোচনা করলাম না। এখানে আমি অনুধাবনমূলক প্রশ্নগুলো দিলাম এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তরগুলো আমি একটা পৃষ্ঠার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। কিছু রিডিংয়ের আলোচনা দিব, রিডিংয়ের লাইনও থাকবে। তাহলে আজকের মতো এখানে শেষ করলাম। পরবর্তীতে আবারও কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।